ঠিক আছে, ঠিক ঠিক, আমি নিয়ে নেবো সবকিছু। হ্যাঁ, ওকে। এই ফোন রাখ, ফোন রাখ। আরে কালকে গণেশ চতুর্থী আর তুই দিনভর ফোন নিয়ে আছিস, কাজগুলো কি করে হবে? আরে তোর বাড়ির লোকদের কি এমন দরকার পড়লো যে তোকে বারবার ফোন করছে? কাকি, যাদের জন্য রোজগার করি তাদের তো একটু খোঁজখবর নেওয়া দরকার। আচ্ছা এবার বলো তো, এতে আমার দোষটা কি? নমস্কার কাকিমা। তুই আবার এসেছিস এখানে? তোকে বলেছিলাম না এখানে আসবি না। কাকিমা, রোহিত কোথায়? যেখানেই থাকুক না কেন ভালো আছে, আর ও তোর সঙ্গে যে নেই সেটাতেই আমি খুশি। তুমি ওকে বন্ধুদের থেকে আলাদা রাখতে চাইছো? দেখবে তোমার পাপ হবে। আমার পাপ হবে কেন? পাপ তো তোর হবে, ভুলভাল কাজ তো তুই করিস। গুড্ডু, আরে এখন অন্তত ভালো হয়ে যা। কেন এসব ভুলভাল কাজ করিস বলতো? কাকিমা, কতটা তো আমি শুধরেই গেছি, তুমি কি এক ফোঁটাও দেখতে পাও না? বল, রোহিতের সাথে দেখা করতে চাইছিস কেন? আমার রোহিতের কাছে হেল্প দরকার। কিরকম হেল্প দরকার? সেটা তো আমি ওকেই বলবো। তার মানে তুই একটুও ভালো হসনি। যা, বেরো এখান থেকে, বেরো এখান থেকে, না হলে খুব মার খাবি। কাকিমা, আমি ভাবছি তোমাকে একটা বেনারসি শাড়ি গিফট করি। আমাকে তেল মাখাচ্ছিস? আমাকে তেল মাখাচ্ছিস তুই? তুই বেরো এখান থেকে, না হলে ঘুরিয়ে একটা চড় মারবো না। আমাকে তুমি যত খুশি মারো, আমি রোহিতের সাথে দেখা করে তবেই যাব। যা হবে দেখা যাবে, ব্যাস। আরে এ তো কোনো কথাই শোনে না। চল ওঠ, ওঠ, বেরো এখান থেকে। এই সেই, তাই না? বললাম না আমি যাব না কিছুতে, ব্যাস। আরে হ্যাঁ, যা, বেরো। আরে যা যা, বেরো এখান থেকে, রোহিত নেই। ঠিক আছে কাকিমা, এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমার বন্ধু এলে ওকে বলে দেবেন যে আমি ওর জন্য ওয়েট করছি। যা, বেরো। আহ, ज्वाला सी चलती है आंखों में, जिसके भी दिल में तेरा नाम है। परवाह ही क्या उसका आरंभ कैसा है और कैसा परिणाम है। धरती अंबर सितारे उसकी नजरें उतारे, डर भी उससे डरा रे जिसकी रखवाली यारे। करता साया तेरा हे देवा श्री गणेश देवा, 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 श्री गणेश। সঞ্জীব, ওই ঢোলওয়ালাদের ফ্রি করে দাও। হ্যাঁ দাদা। মনিকা মা, মুখটা খোলো। কেন বলো বাবা? আরে মুখটা খোলো না। আচ্ছা ঠিক আছে। গণেশ চতুর্থীর অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ বাবা, আর তোমাকেও। দাদা, গণেশ ঠাকুর এসেছে বলে বাড়ি যেন আনন্দে ভরে গেছে। তোমাকে আর আমার প্রিয় সোনামা মনিকাকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও কাকা, গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিন আমার জন্য খুব বিশেষ একটা দিন। আজ গণেশ ঠাকুর আমাদের বাড়িতে এসেছেন, আর অন্যদিকে আমার সোনামা মনিকার 23তম জন্মদিন। দাদা, আজকের দিনটা খুবই শুভ, একসাথে দুটো খুশির ঘটনা। আচ্ছা কাকা, তাহলে তো সারপ্রাইজও থাকা চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই থাকবে, কিন্তু তার জন্য তোমায় এই বাড়ির বাইরে যেতে হবে। তাহলে আমরা যাচ্ছি না কেন? চলো না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো মা, চলে এসো। চল চল। চলো বাইরে গিয়ে দেখি আমরা।
তোমাকে আর আমাকে সবকিছু বাইরে গিয়েই দেখতে হয়। আর মনিকা যদি কোনো একটা কথা বলে তাহলে বাবা আর জেঠু একবারে রাজি হয়ে যায়। আরে ওসব বাদ দাও, এখন বাইরে চলো। চলো চলো। বলো না বাবা। আয় না রে মা, দেখ তো। আমার বার্থডে গিফট। কার বাবা? হ্যাঁ মা, এই নে মা, এই হলো তোর জন্মদিনের ছোট উপহার। এটা ছোট নয় বাবা, এটা তো তোমার অনেকটা ভালোবাসা। লাভ ইউ সো মাচ। আর আমরা সবাইও তোমাকে খুব ভালোবাসি। আর এটা তো বলো, এই বার্থডে গিফট তোমার পছন্দ হয়েছে না হয়নি? অফ কোর্স কাকা, খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ। আরে তোমাদেরও এই গাড়িটা পছন্দ হলো নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা, খুব ভালো লাগলো। কি সুন্দর গাড়ি এটা, তাই না? আজ তো আমাদের মনিকার বার্থডে, ও আমাদের সকলের এত প্রিয়। ওর বার্থডেতে গাড়ি দেবেন না তো আর কাকে দেবেন বলুন? হ্যাপি বার্থডে মনিকা। থ্যাংক ইউ সো মাচ বিনয় দা। এসব কি মা? সবকিছু ওকেই দিয়ে দিলে আমার জন্য কি থাকবে? চুপ করো, আর এখানে এরকম ভাবে মুখ করে দাঁড়িয়ে থেকো না। কিছুদিনের মধ্যেই মনিকা তো বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে। খুব বেশি মাথা গরম হলে ওর এনগেজমেন্ট রিংটা দেখে নিও, ঠিক আছে? হ্যালো, তুমি? আচ্ছা, রেডি হয়ে গেছে? ঠিক আছে, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি পৌঁছচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে দাদা, তোমাকে দেখে চিন্তিত লাগছে? হ্যাঁ, না না, সব ঠিক আছে, সব ঠিক কোথায় আছে। যাচ্ছ বাবা? মা, আমাকে একটা দরকারি কাজে যেতে হবে, সন্ধ্যেবেলার মধ্যে ফেরত আসবো। কিন্তু দাদা, সন্ধেবেলা তো মনিকার ফিয়ান্সে আসবে, আপনি না থাকলে কেমন হবে বলুন তো? আরে নীল আসার আগে আমি চলে আসবো অবশ্যই। ডাক্তারবাবু, ওই লোকটা কেমন আছেন? বিপদের মধ্যেই আছে, তবে আমরা পুরো চেষ্টা করছি ওকে বাঁচিয়ে তোলবার, কিন্তু এখনই কিছু বলতে পারবো না। আপনাদের যদি কিছু জিজ্ঞাসাবাদ থাকে করে নিতে পারেন। ঠিক আছে। আসুন স্যার, কুরুলের মতো কোনো জিনিস দিয়ে মারা হয়েছে। এর গলাতে দড়ির দাগ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে শ্বাস রোধ করে একে মারতে চেয়েছে। কি কি বলতে চাইছো তুমি? মেরে দেবে? কে কে মেরে দেবে? কে মারবে? ডক্টর, দেখুন তো আপনি। নার্স, ইনজেকশন রেডি করো তাড়াতাড়ি। Yes, sir. Is no more. ও, কে কে নিয়ে এসেছিল একে? সে লোকটা বাইরে বসে আছে স্যার, এই এনেছিল ওই পেশেন্টকে। এই ভিকটিমের জামা কাপড় কোথায়? নার্স ওগুলোকে রেখে দিয়েছে। ঠিক আছে, পঙ্কজ ওগুলো নিয়ে এসো। এই লোকটাকে আপনি নিয়ে এসেছিলেন? হ্যাঁ। এই লোকটা এক্ষুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মারা গেছে? হে ভগবান। আপনি জানেন লোকটাকে? না না, অ্যাকচুয়ালি ওর এমন অবস্থা দেখে আমার মনে হয়েছিল যে ও
ওকে আমার সাহায্য করা উচিত, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছিলাম। আর এই দেখুন, ওকে আনতে গিয়ে আমার জামাটাও ময়লা হয়ে গেছে। খুব ভালো কাজ করেছেন আপনি। এক্সকিউজ মি, আমি দেখবো না ওই স্টুপিড সিনেমা। যদি তুমি এই টিকিটটা নাও না, তাহলে সিরিয়াসলি আমি তোমাকে ডাম্প করে দেবো। আর আরে, ওই পালোয়ানটাকে excuse আমি me. তখন বিয়ে করবো। ম্যাডাম। ও না, আরে দেখুন না, আমাকে একটা স্টুপিড সিনেমা দেখার জন্য বলছে। স্টুপিড সিনেমা দেখার দরকার নেই। আপনি একটা কাজ করুন, আমাকে আমার কাজ করতে হবে। আইসিইউতে যে পেশেন্টটা আছে না, ওর জামা কাপড়গুলো আমায় দিন। আপনার বয়ফ্রেন্ডের জন্য আমি হেল্প করছি তো। হ্যাঁ সত্যি। হ্যাঁ হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। হ্যাঁ স্যার, এগুলো ভিক্টিমের জামা কাপড় আর এটা ওর আইডি কার্ড। দীনেশ কুমার কুমারনগরে থাকে, রেড প্লাস হসপিটালে অ্যাটেন্ডেন্ট ছিল। এই কোথায় পেয়েছিলেন একে? স্যার, ওই দাবেরি রোডের ওখানে, ওই কুসুমি জঙ্গলটা আছে না, ওখানে। এই যে শার্টে কালো কালো দাগ লেগে রয়েছে, এগুলো কি করে লাগলো? স্যার, ওই পুড়ে গেছিল না, ওখান থেকেই লেগে গেছে হয়তো। স্যার, এটা কি করে হতে পারে? ওর বডিতে তো কোথাও পোড়ার চিহ্নই নেই। হ্যাঁ স্যার, আমি তো বার্ন ইনজুরি কিছু দেখলাম না। হ্যাঁ স্যার, ওর বডি পুড়ে গেছিল আর ধোঁয়াও বেরোচ্ছিল। আচ্ছা, ওই জায়গাটা দেখাও যেখানে ওকে পেয়েছিলে। নীল, এখানে তোমায় রান্না করার জন্য ডাকা হয় না। এই বাড়ির একমাত্র জামাই হতে চলেছো তুমি। কি করছো এসব? এখন বিয়ের পর কাজের লোক যদি ছুটিতে চলে যায়, তাহলে রান্না তো আমাকেই করতে হবে, তাই না? ভেরি ফানি। কাকা, কাকা, বলো মা। আসলে বাবা এখনো আসেনি। আসলে আমি দাদাকেই ফোনের চেষ্টা করছি, ফোনে পারছি না। জানি না কোথায় যে গেল এতক্ষণ। আমার তো খুব চিন্তা হচ্ছে। দাদা না এমনি এমনি আমাদের টেনশন দেন। একে তো ওনার নিজের শরীরে ঠিক নেই, তার উপর আবার একা একা বেরিয়ে গেছে। ভগবান না করুক জেঠুর যদি কিছু হয়ে যায় তাহলে। দাদা প্লিজ এসব বলো না। বাবা, দাদা, বাবা, এসব কি করে হলো? হ্যাঁ, ভিতরে এসো। তুমি ঠিক আছো বাবা? সাবধানে দাদা, সাবধান। খুব আঘাত লেগেছে। হ্যাঁ দাদা, সাবধানে। এসব কি করে? জেঠু, এখানে বসো। বসো দাদা, আস্তে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তাড়াতাড়ি দাদার জন্য জল নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ আনছি আমি। বাবা, আমি ডাক্তারকে ফোন করছি। মা, আমার খুব বেশি আঘাত লাগেনি, বাস একটু এখানে একটু আঘাত লেগেছে, পাটা মুচকে গেছে আর একটু হাতে লেগেছে। কিন্তু মা, আজকে আমি অল্পের জন্য বেঁচে গেছি, আর আমাকে এই ছেলেটি বাঁচিয়েছে মা। এই নিন দাদা, জলটা খেয়ে নিন। কিন্তু বাবা, তুমি কোথায় গিয়েছিলে? মা, এই হলো তোমার বিয়ের গিফট, এটাই নিতে গিয়েছিলাম আমি। উঠাও, দেখো। বাবা, এটা আমার বিয়ে জুয়েলারি। থ্যাংক ইউ সো মাচ বাবা। এখন চলুন, এসে খাবার খেয়ে নিন। আমি খুব কষ্ট করে বানিয়েছি। হ্যাঁ বাবা, আর পরের বার তুমি সেই দিনই খাবার বানাবে যেদিন আমি তোমার আর মনিকা মার বিয়ের ডেট অ্যানাউন্সমেন্ট করব, গণেশ ঠাকুর বিসর্জনের দিন। আমি দেখলে বুঝি না। স্যার, এটাই সেই গাড়িটা। এখানে যখন আমি এসে দেখলাম, আগুনটা তো নিভে গেছিল কিন্তু ধোঁয়া তখনও বেরোচ্ছিল। তারপর আমি আমার বাইক থেকে নেমে ওই গাড়িটার কাছে গিয়ে দেখলাম যে গাড়ির ডিকিতে লাশ। খুনি দীনেশকে খুন করার পরে ডিকির মধ্যে রেখে গাড়িতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু কোনো কারণে গাড়িটা পুরোপুরি পুড়ে যায়নি, তাই
এতক্ষণ বেঁচে ছিল বেচারা। মনে হচ্ছে এই কুড়ুল দিয়েই ওর মাথায় আঘাত করা হয়েছিল। অংশু, স্যার। দেখো এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাও কিনা। স্যার। স্যার, স্যার নাম্বার প্লেটটা নেই। সামনে দেখো। পঙ্কজ, এর ভেতরটা ভালো করে চেক করে দেখো। ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কিছু পেলে তুলে নাও। ড্যাশবোর্ড আর বাকি সবকিছু খালি। মনে হচ্ছে খনি আগুন লাগানোর আগে সবকিছু পরিষ্কার করে দিয়েছে। স্যার, হ্যাঁ পুরবি, স্যার সামনের নাম্বার প্লেটটা আছে, কিন্তু কিন্তু নাম্বারটা কেউ তোলার চেষ্টা করেছে। XTP 329। আরটিওতে ফোন করে দেখো তো কার নাম্বার এটা। স্যার। স্যার, হ্যাঁ স্যার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। আমার মনে হয় একের অধিকও আছে। এ দেখুন। সব ছাপ ভালো করে তুলে নাও। স্যার, এই গাড়িটা পবন দাস অ্যান্ড কোম্পানি নামে রেজিস্টার করা। পবন দাস অ্যান্ড কোম্পানি, XTP 329। হোয়াইট কালারের টিপসি কার আপনার? আগে আমার গাড়ি ওটা, কিন্তু হয়েছেটা কি? খুন। কি খুন? আগে হ্যাঁ, গাড়িটা চালায় কে? আগে ওটা গাড়িটা আমার কোম্পানির নামে রেজিস্টার আছে। কোম্পানির গ্যারেজেই দাঁড়িয়ে থাকে, যার দরকার হয় সে নিয়ে যায়। স্যার, কার খুন হয়েছে? এই লোকটার। ইনি ছিলেন আপনার গাড়িতে। একে আমার গাড়িতে পাওয়া গেছে? আগে হ্যাঁ, এই লোকটাকে আপনার গাড়ির ভেতর পাওয়া গেছে, এখান থেকে 75 কিলোমিটার দূরে একটা জঙ্গলের ভেতরে। গাড়িটা আগুনে পুড়ে গিয়েছিল আর এই লোকটা রক্তাক্ত অবস্থায় আধমরা হয়ে পড়েছিল। এই লোকটা কে? স্যার, আমি তো একে চিনি না। আপনারা চেনেন? না স্যার। ঠিক আছে, আপনারা এই লোকটাকে চেনেন না, কিন্তু নিজের গাড়িটাকে তো চিনতে পারছেন। গাড়ি কোম্পানি গ্যারাজ থেকে বেরিয়ে জঙ্গলে কি করে পৌঁছলো? স্যার, জানি না। ড্যাড, মনিকা আবার? বিনয়, চুপ কর। এক মিনিট। মনিকাকে? আমার প্রিয় ভাইঝি আর দাদার আদরের মেয়ে। ওকে ডাকুন, একটু জিজ্ঞাসাবাদ করব। আগে ও এখন গভীরভাবে ঘুমোচ্ছে, ডিস্টার্ব হয়ে যাবে স্যার। আমরা ওকেই জিজ্ঞেস করি। কিন্তু স্যার, আমার মেয়ে এই কাজ করতে পারে না স্যার। তাড়াতাড়ি ডাকুন, নয়তো ডাকা তোলা বসানো সব করতে পারি আমরা। ডাকুন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি। সবকিছু এখানেই একেবারে পরিষ্কার হয়ে যাবে, তাই না? একটু দাঁড়ান, আমি আসছি। মনিকা, মনিকা, হ্যাঁ মনিকা, হ্যাঁ হে ভগবান, মনিকা তো নিজের রুমে নেই। নেই মানে? স্যার, হ্যাঁ পুরবি। স্যার মনিকা নেই। নেই? মনিকা কোথায় চলে গেল? দেখুন, ওর জিনিসপত্র জামা কাপড় নেই, আর দেখুন লকারটাও ফাঁকা। সবকিছু নিয়ে পালিয়ে গেছে মেয়েটা। আপনি তো বলছিলেন ও ঘরে ঘুমোচ্ছে। কি ব্যাপার কি? হায়, আমরা শেষ হয়ে গেলাম। কি হবে আমাদের? কিচ্ছু রেখে যায়নি। সেটা পয়সা। বাবা, মা একদম ঠিক বলছে। এই দেখো, মনিকা ওর এঙ্গেজমেন্ট রিং এখানেই ফেলে গেছে। ওই জেঠু ওর বিয়ের ডেট অ্যানাউন্স করতে চলেছিলেন তো, তাই ও পালিয়ে গেছে। কি বাজে কথা বলছো তুমি? ও পালিয়ে যাবে কেন? ও নীলের সাথে কি আনন্দে ছিল। আপনারা এখান থেকে বাইরে যান তো, দেখছি ও পালিয়েছে নাকি অন্য কিছু। ওদিকে যান।
ড্রেস আর গয়না তো কিছুই নেই, কিন্তু বিছানাটা একদম পরিষ্কার। মনে হচ্ছে এই বিছানাতে কেউ শোয়েইনি। রুমটা ভালো করে চেক করো, দেখো বাইরের কেউ আসেনি তো। ফিঙ্গারপ্রিন্ট পেলে তুলে নাও। স্যার এই ওষুধ? স্যার এটা ওর ইনসুলিন। ওই মনিকার ডায়াবেটিস আছে তো, ও তাই ইনসুলিন নেয়। এটা ছাড়া ও কিছু খেতেই পারে না স্যার। ইনসুলিন? জামা কাপড়, গয়না, জুতো সবকিছু নিয়ে গেল মনে করেন, আর যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা নিতে ভুলে গেল। অদ্ভুত মনে হচ্ছে না আপনার? স্যার বাচ্চা মেয়ে ভুলে গেছে হয়তো। ভুলে গেছে। এবার আপনি ব্যুরোতে চলুন। পবনদাস বাবু, ওই গাড়িটা আপনার কোম্পানির নামে। ওই গাড়িটা আপনার ফ্যামিলির লোকেরা ব্যবহার করে, আর সবাই যেখানে উপস্থিত ছিল, আর আপনি জানতে পারলেন না আপনার মেয়ে গাড়ি নিয়ে চলে গেল। না স্যার, মনিকা গাড়ি নিয়ে যেতেই পারে না স্যার। আপনি গাড়িটাকে বাইরে যেতে দেখেছেন? না। তাহলে কি করে বলছেন যে গাড়ি নিয়ে যায়নি? স্যার, এমন হতে পারে যে মনিকা গাড়িটা নিয়ে গিয়ে দিনেশকে মেরেছে আর পালিয়ে গেছে। না না স্যার, না। মনিকা কোনো দিনেশ নামের ছেলেকেই চেনে না স্যার। এটা হতে পারে আপনি চেনেন, আপনার সঙ্গে কোনো সম্পর্ক আছে দিনেশের, এই জন্য মনিকাকে দিয়ে খুন করান যাতে কেউ আপনাকে সন্দেহ না করে। অভিজিৎ। হ্যাঁ ডক্টর সালুকে। অভিজিৎ, এটাকে একটু মন দিয়ে দেখো। ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট? দিনেশের খুনির আঙুলের চিহ্ন আপনি মনিকার রুমেও পেয়েছেন? এক্স্যাক্টলি। যে 3টে ফিঙ্গারপ্রিন্টস আমরা কারের ডিকিতে পেয়েছিলাম, ওই 3টে ফিঙ্গারপ্রিন্টসে আমরা মনিকার ঘরে পেয়েছি। মানে দিনেশের খুনে মনিকার কোনো হাত নেই, কিন্তু দিনেশের খুনির হাত রয়েছে মনিকার নিখোঁজ হওয়ার পিছনে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। পবনদাস বাবু, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী মনিকার রুমে কিছু আঙুলের ছাপ পাওয়া গেছে, যা 3 জন অচেনা লোকের। হয়তো ওরা মনিকাকে কিডন্যাপ করেছে। স্যার, আমার মেয়েকে আপনারা বাঁচান স্যার, প্লিজ। দেখুন, আমরা চেষ্টা তো করছি। তোর ফোন আপনার বাড়িতে রয়েছে, আর ওকে যেতেও কেউ দেখেনি। আপনি মনিকার বন্ধুদের নাম্বার দিন, যদি কিছু জানতে পারা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস। স্যার, আমি মনিকার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলাম, কেউই কিন্তু ওর ব্যাপারে কিছু বলতে পারছে না। স্যার, এই মনিকার বিষয়ে জানতে পারবো কি করে? যে জুয়েলারিগুলো পবনদাস বাবুর বাড়ি থেকে চুরি হয়েছে, সেগুলো ওরা বিক্রি করতে তো অবশ্যই যাবে। যদি ওদেরকে আমরা ধরতে পারি, তাহলে মনিকার খোঁজ আমরা পেয়ে যাব। পবনদাস বাবু, ওই জুয়েলারিগুলো চেনার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ স্যার, আছে। আমার মোবাইলে ফটো আছে। ভেরি গুড ফ্রেডি, ওই ফটোগুলো নিয়ে নাও আর দয়াকে সেন্ড করো, আর ওকে বলো খোঁজরদের কাজে লাগাতে। ইয়েস স্যার। এই যে। হ্যাঁ অংশু, আর দিনেশের প্রতিবেশীরা কি বলল? কি ওর ব্যাপারে কোনো উর্মি কাকিমা বলতে পারবে? কাকি, তুমি এখনই সব হিসেব টিসেব করে না অ্যাডভান্স কেটে আমার টাকা আমায় দিয়ে দাও। কেন রে, তো টাকা নিয়ে আমি পালিয়ে যাব? আচ্ছা এক কাজ কর, এই 500 টাকা রাখ, আর কালকে বাড়ি এসে হিসেব করে নিস। কেমন? উর্মি কাকিমা? আরে বাহ, আমি তো খুব ফেমাস হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমরা সিআইডি থেকে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। হ্যাঁ, জিজ্ঞেস করুন না স্যার। কাকিমা, আপনি কে চেনেন? ও একটা গুন্ডা, লোফার, বদমাশ। কিছু গন্ডগোল করেছে নাকি ও? অ্যাকচুয়ালি ও মারা গিয়েছে। গুড্ডু মারা গেছে? গুড্ডু? কিন্তু এর নাম তো আইডিতে দিনেশ লেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, দিনেশ ঠিকই, কিন্তু আমরা ওকে গুড্ডু বলে ডাকি। এই সমস্ত কি করে হলো?
কালকে সকালে আহত অবস্থায় ওকে জঙ্গলে পাই, কিন্তু কিছুক্ষণ পরে হসপিটালে মারা যায়। নিশ্চয়ই কেউ মেরে ফেলেছে ওকে। আমি ওকে কতবার বোঝালাম এসব উল্টোপাল্টা কাজ ছেড়ে দে, যা করবি ভালোভাবে কর, কিন্তু আমার কথা শুনবে কেন? দেখলেন কত অল্প বয়সে মরে গেল। কিছু জানতে পারলেন কে ওকে মেরেছে? হ্যাঁ, সেটাই জানার চেষ্টা করছি আমরা। কি কি ভুল কাজ করতো আপনি জানেন? সেটা তো আমি জানি না, কিন্তু ও আমার ছেলে রোহিতকে বলতো যে খুব শিগগিরই ও বড় লোক হয়ে যাবে। আচ্ছা, এই আপনার ছেলের সঙ্গে কথা বলতে পারি? রোহিতের সঙ্গে কোথায় পাওয়া যাবে ওকে? ও ওর বন্ধুদের সঙ্গে রয়েছে এখন, ওই শগুন নগরের গণপতি প্যান্ডেলে। স্যার, ওই যে রোহিত। শোনো রোহিত। হ্যাঁ স্যার। আমরা সিআইডি থেকে। এক মিনিট। হ্যাঁ। ছোটু তুই বস, আমি আসছি। ঠিক আছে। তোমার যে বন্ধু ছিল গুড্ডু, ওর ব্যাপারে একটু কথা বলতে চাই আমরা। কেন, কি হয়েছে? ও কিছু করেছে নাকি? না, অ্যাকচুয়ালি গুড্ডুর খুন হয়েছে। কি? হে ভগবান, এটা কি হয়ে গেল? ওর খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। শুনলাম যে গুড্ডু খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যেত। হ্যাঁ স্যার, ও এমনটা বলেছিল, কিন্তু ও আমাকে সে ব্যাপারে কিছু জানায়নি। দেখো রোহিত, তুমি ভগবানের সেবা করছো, খুব ভালো কাজ। যদি তুমি সত্যি বলো তাহলে কেউ প্রাণে বাঁচতে পারে। তার মানে? মানে মারা যাওয়ার আগে গুড্ডু আমাদের হসপিটালে বলেছিল যে ও নাকি ওকে মেরে ফেলবে। কে কে কাকে মেরে ফেলবে তুমি জানো কিছু? না স্যার, গুড্ডু তো ওর বন্ধুকে হেল্প করতে চেয়েছিল, আর এক বড়লোক বাড়ির মেয়েকে পালাতে সাহায্য করতে চেয়েছিল। ওই ওই বন্ধু কে ছিল? আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম যে কে সেই মেয়েটা, কে বন্ধু, কিন্তু ও কিছুতেই বলল না। কবে পালানোর প্ল্যান কবে ছিল? এই গণেশ চতুর্থীর তৃতীয় দিন। আর ওই মেয়েটা নিজের বাড়ি থেকে পালিয়ে গুড্ডুর বন্ধুর বাড়ির পাশ দিয়ে ভিড়ের মধ্যে একসাথে পালানোর প্ল্যান করেছিল। ভিড়ের মধ্যে দিয়ে? আচ্ছা, আরে ভাই কিছু তো বলো, কোন বন্ধু, কে, তোমার কিছু মনে পড়ছে? ভগবানের দিব্যি স্যার, আমি কিচ্ছু জানি না। এই যে তোমার বন্ধুরা আছে, ওদের মধ্যে আবার কেউ নয় তো? না না স্যার, এরা তো আমার বন্ধু স্যার, আর ওদের গুড্ডুর সাথে কি সম্পর্ক থাকবে? আচ্ছা স্যার, এই গুড্ডুর বন্ধুরা তাহলে কে? যেই হোক, তাকে কেউ মেরে ফেলতে চায়। ওই রেড হসপিটাল যেখানে গুড্ডু কাজ করত, হয়তো ওখান থেকে কিছু জানা যাবে। স্যার, ফোন বন্ধ করে বসে আছে। সকালে ধোবিঘাটে দেখা গেছিল, তারপরে পান বিক্রি করছিল, এখনো কোনো খোঁজ নেই। শাল নেবে? শাল, ভালো ভালো শাল, সস্তায় ভালো ভালো শাল, শাল নাও। স্যার, শাল নিন না, কম দামে দেবো। দেখুন কি দারুণ ডিজাইন। এই সিজনে শাল বিক্রি করছো? হ্যাঁ। তাহলে তো আমাদের কাজে লাগবে নিশ্চয়ই। যতন, কি খবর বলো? স্যার, খবর তো সকালেই পেয়েছিলাম। ধোবিঘাটে মার্কেটে একটা নতুন লোকের আমদানি হয়েছে। সকাল সকাল 25 লাখ টাকার মাল কিনেছে। মালগুলো চুরির নাকি? 100% স্যার। নাম কি ওই সেটের? দামোদর শেঠ। স্যার স্যার স্যার, মারছেন কেন? এই গয়নাটা তোমার কাছে? হ্যাঁ স্যার, আমার কাছেই আছে। চল দেখা। প্রাণে বাঁচলে এরকম অনেক পাবো। স্যার স্যার, এইগুলো সেই গয়না। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন এরকম করবো না। ভালোই হলো, খুব তাড়াতাড়ি বুঝে গেলি। লোকসান ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না চোরাবাজারির ধান্দায়, বুঝলি? স্যার, এটাই হলো পবন দাসের গায়েব হয়ে যাওয়া গয়না। কার থেকে কিনেছিলিস গয়নাগুলো? স্যার, রাঙ্গার কাছে। তার খোঁজ, ঠিকানা, ফোন নাম্বার সব বল। স্যার, ওর ঠিকানা আর খোঁজ তো ঠিক জানি না। ওর একটা আমাকে মোবাইল নাম্বার দিয়েছিল। ও এখনো আমার কাছে কিছু টাকাও পাবে। ঠিক আছে, ওকে ফোন করে বল যে টাকার ব্যবস্থা হয়ে গেছে, এসে যেন নিয়ে যায়। লা 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 লা
আচ্ছা ম্যাডাম, একটা কথা আছে আপনার সাথে। কি বিষয়ে? কাউকে কোনো অ্যাডমিট করতে হবে নাকি? আরে অ্যাডমিট করার নেই, কারোর সঙ্গে দেখা করা আছে। কোনো পেশেন্ট অ্যাডমিট আছে? নাম বলো। আরে ম্যাডাম, ভর্তি করাতে চাই না, সময় নেই বেশি আমার কাছে। আরে আমি তো গুড্ডুর ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি। কে গুড্ডু? আরে গুড্ডু দিনেশ, আরে কুমারনগরে থাকতো না ও, আমার ছোটবেলার বন্ধু হয়তো। আরে ওর বন্ধু কিছু জিনিস পাঠিয়েছে, ওগুলো দেবো আমি। আরে কিন্তু ও তো মরে গেছে রে। আরে সেই জন্যই তোকে আমি খুঁজছি। ওর কোনো বন্ধু নেই এখানে। ওর কোনো বন্ধু নেই মানে? এটা 5 লাখ টাকা আমার? আজকে তো পার্টি হবে। আরে দাদা, এদিকে আসো। কি হয়েছে? কিন্তু এই টাকাটা কার? সেটা জেনে তুমি কি করবে? এই টাকাটা না আমার বন্ধু গুড্ডু, ও এখানে রেড প্লাস হসপিটালে কাজ করতো অ্যাটেন্ডার হিসেবে। ওইটা দিতে বলেছিল ওর বন্ধুকে, ওইটা আমাকে বলতো, কিন্তু তার আগে ও অফ হয়ে গেছে। আরে তো এটা বলবে তো আগে, বলবে তো যে তুমি ওই গুড্ডুর কথা বলছো। রীতা, ও হয়তো রীতা নাম বলেছিল, কিন্তু নাম বলার আগে বেচারা মরে গেল। যাওয়ার সময় আমার জন্য টাকা রেখে দিয়ে গেছে, এখন এটা আমাকে দিয়ে দাও। 1 মিনিট, তুমি ওর ফ্রেন্ড নাকি? হ্যাঁ, আমি ওর ফ্রেন্ড রীতা। সত্যি কথা বলছো? একদম সত্যি, মায়ের দিব্যি। দিয়ে দাও আমাকে। 1 মিনিট, এমনি এমনি দিয়ে দেবো নাকি 5 লাখ টাকা? ইয়ার কি নাকি? আমাকে দিয়ে না, 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 এমনি দিতে পারবো না। আরে এগুলো এমনিতে দিতে পারবো না, এগুলো এখন আমার। আরে ছাড়ো সব। আরে দাও বেশি কথা বলো তো। আচ্ছা, তো আপনি হলেন গুড্ডুর বান্ধবী। তাহলে চলুন আপনাকে একটু সিআইডি ব্যুরোতে হাওয়া খাওয়াই। আপনি? সিআইডি এই গুড্ডুর সঙ্গে প্ল্যান করে ওই মেয়ে ভাগানোর প্ল্যানটা এনারই ছিল, তাই না? তুমিও সিআইডি? এই মেয়েটা কোথায়? আমি জানি না কিছু। লিস্ট বানাতে হবে স্যার, এর উপর কোন কোন কেস লাগাতে হবে আর কোন কোন ধারা লাগাতে হবে। না, আমি কিছু জানি না এই ব্যাপারে। আমি তো শুধু টাকার লোভে এসে মিথ্যে বলেছিলাম। আমি কিচ্ছু জানি না। আমি গুড্ডুর বন্ধু না, আমি কিছু জানি না এই ব্যাপারে। তাহলে গুড্ডুর বন্ধুকে? আমি জানি না। ড্রামা নয়, ওর বন্ধুকে? ওই যে গুন্ডা বদমাশ সন্দীপ, ওই হচ্ছে ওর বন্ধু। সন্দীপ? কোথায় পাওয়া যাবে ওকে? এসো রাঙ্গা। আরে দামোদর শেঠ, টাকা দাও। এর মধ্যে অর্ধেক গয়নাই তো নকল, তামার উপর মধ্যে সোনার জল ধরিয়ে করা হয়েছে। তোমাকে কি করে টাকা দেবো? গয়না নকল? আমি কি তোমার সাথে মজা করছি নাকি? আমার 15 লাখ টাকা ফিরিয়ে দাও মায়। বসকে বলতে হবে। আর তুমি চিন্তা করো না, তুমি তোমার টাকা পেয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো। গুড, ঠিকঠাক বলেছিস। স্যার, যেমনটা আপনি বলেছিলেন ঠিক ওই রকমই বলেছি। এবার দেখতে হবে এই রাঙ্গা আর ওর বস এদের ঠিকানাটা কোথায়। আর হ্যাঁ দামোদর, তুই কিন্তু তোর মুখ খুলবি না, হ্যাঁ? কারণ মুখ খুললে সেটা তোর শরীরের পক্ষে ভালো হবে না। হ্যাঁ না, মুখ খুলবো না। বস, ধোকা হয়েছে আমাদের সঙ্গে। দামোদর বলল যে সমস্ত গয়নাই নাকি নকল, আরো সব মাল ফেরত দিয়ে দিয়েছে। ধোকা? আমাকে ধোকা দিয়েছে ও ভুলে গেছে যে মনিকা এখনো আমার কবজায় আছে। কি বস, আপনি তো বলেছিলেন যে মনিকাকে কিডন্যাপ করার ফিজ এটা অর্ধেক নকল। আচ্ছা, ঠিক আছে। ও বলতে যে সব গয়নাগুলি আসল, আর ওই যে স্যাকরাটা আছে না, ও মিথ্যে বলেছে
ওকে ধরো আর গুলি করে মারো। চলো। কোথায় যাচ্ছিস? খুব তাড়া দেখছি। তুই কে রে আমাকে জিজ্ঞেস করবার? ব্যাগ দে। ওঠ। এবার বল, মনিকা কোথায়? ওকে কেউ বাইরে নিয়ে গেছে। কে আর কোথায়? হ্যাঁ দয়া, আমরা ওই মলেই আছি। ওকে ওকে ইয়া কিডন্যাপারদের ফোন এখানেই ট্রেস হয়েছে। তার মানে মনিকা সন্দীপ এখানেই রয়েছে, কারণ ওর বাড়ি থেকে 5 মিনিট দূরে এই জায়গাটাই আছে, যেখানে অনেক ভিড় আছে। চেক করো আশপাশটা। সব চল। এটা ধর, এই ফোনটা ধর, তারপর সন্দীপকে ফোন করে এখানে ডেকে নে। ধর, আমি তোর কাজের সব জিনিস নিয়ে আসছি, বুঝলি তো? আর মনে রাখিস, যদি তুই এখান থেকে পালানোর চেষ্টা করিস তো তাহলে নিশানায় তুই থাকবি। হ্যালো। হ্যালো, হ্যাঁ মনিকা, কোথায় তুমি? আমি আমি এসকেলেটর বন্ধ আছে যেখানে, ওখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, আমি আসছি এক্ষুনি। এটা নে। ও যাতে বেঁচে না থাকে। নে, ধর। স্যার, আমার মেয়ের আবার কিছু হয়ে যাবে না তো? রিল্যাক্স পবন বাবু, কিছু হবে না। এক্সকিউজ মি, এই লোকটাকে আপনি দেখেছেন? না না, নিখিল, তুমি এদের সঙ্গেই থাকো। শ্রেয়া চলো। মনিকা, তুমি চলে এসেছো। আমি আর কিচ্ছু চাই না। আমি কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম জানো, তোমায় কতবার কল করেছি। আচ্ছা, কিন্তু তুমি বললে না তো তুমি বাড়ি থেকে কখন বেরিয়েছো? শ্রেয়া, একটু আশেপাশের লোকেদের ফটো দেখিয়ে জিজ্ঞাসা করো তো। আচ্ছা, আপনারা এদের দুজনের মধ্যে কাউকে দেখেছেন এখানে? আপনি এদের দুজনকে কোথাও দেখেছেন? মনিকা, এসব কি? এবার তোমায় মরতে হবে। কিন্তু কেন? আমি কি করেছি? মনিকা, আমার কথাটা শোনো। তুমি কেন এরকম করছো? মরছে না কেন? চলো চলো চলো।
মনিকা দেখো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। কোথায় পালাচ্ছিস? মা, মনিকা, মা তোমার কিছু হয়নি তোমার? বাবা, এসব এসব কে করেছে শোনা? এই সব কিছু আপনার ভাই করেছে, সঞ্জীব বাবু। হ্যাঁ দাদা, দাদা এরা তোমায় মিথ্যে কথা বলছে। আমি এসব কিছুই করিনি। আমরা মিথ্যে বলছি? হ্যাঁ, আমরাই করেছি এইসব। কেন করেছো? কারণ মনিকা যা কিছু করেছে আর যা করতে চলেছিল তার জন্য যে কোনো শাস্তি ভীষণ কম ছিল। দাদা, এক অনাথ মেয়েকে নিজের মেয়ে করে নিজের বাড়িতে নিয়ে এলো, আর আমরা ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসা দিয়েছি। আর দাদা তার সমস্ত সম্পত্তি মনিকার নামে লিখে দিয়েছিল, কিন্তু ও এই বিশ্বাসঘাতক, এই রাস্তার ছেলের ভালোবাসায় পাগল হয়ে দাদাকেই মারবার প্ল্যান করেছিল। এই পবন দাস তো তোমার আসল বাবা নয়, দত্তক নিয়েছে তোমায়। যতদিন বেঁচে থাকবে আমাদের বিয়ে হতে দেবে না, কিন্তু ও যদি মরে যায় তো টাকা, সম্পত্তি আর আমি সব তোমার। আর শুধু এটা ভাবো, কখন তোমার বাবা অন্য কিছু আবার ভেবে বসে আর সবকিছু বিনয়ের নামে করে দেয়, তারপরে কি করবে? না পবন দাস বেঁচে থাকবে, আর না তোমার জীবনে কোনো সমস্যা আসবে। ঠিক আছে, আমি রেডি। যখন তুমি সবকিছু জেনে গেলে তো সিআইডি কে কিছু বলনি কেন? কি আর আমি বলতাম স্যার, কে আমার কথা বিশ্বাস করত? দাদার আরো বড় ক্ষতি হবার আগে আমি মনিকাকে কিডন্যাপ করিয়েছিলাম, আর আমি এই প্ল্যান বানিয়েছিলাম যে আমি মনিকার হাত দিয়েই সন্দীপের মার্ডার করাবো, আর ওকে ওর কৃতকর্মের ফল পাইয়ে দেব। যখন তুই আমাকে মারতেই চেয়েছিলিস, তাহলে তুই ওই লরির অ্যাক্সিডেন্ট থেকে আমাকে বাঁচাতে গেলি কেন? পুলিশ ছিল ওখানে, আর আপনি ওই লরির ড্রাইভারকেও দেখে নিয়েছিলেন, সেই জন্য প্ল্যান চেঞ্জ করতে হয়েছিল। ভালো কোনো কাজকে কোনো খারাপ পদ্ধতিতে করে নেওয়া, এটা কি ধরনের বুদ্ধির পরিচয়? হ্যাঁ, আইন হাতে নেওয়া অপরাধ। সঞ্জীব আর মনিকা তো ওদের কর্মের ফল পাবেই, কিন্তু গুড্ডুকে খুন আর মনিকাকে কিডন্যাপ করার জন্য আপনাকে জেলে যেতে হবে। এবার আইনি সিদ্ধান্ত নেবে আপনাদের তিনজনের কি শাস্তি হবে।